যে অনেক সময় এইটাও আপনার বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল কোনো কোনো জায়গা থেকে, কোনো কোনো মহল থেকে, যে অভিজিৎ দাস ববি সে অভিষেকের কাছে, মানে অভিষেক নাকি তাকেও টাকা দিয়ে কিনে, এবং সেই কারণে আপনি নাকি ভোটের আগে ভাগে সেটিং করে পুরো ব্যাপারটা খেলে নিতেন, আর ওপরে ওপরে দেখাতেন অভিষেকের বিরোধিতা, কিন্তু ভেতরে ভেতরে আপনাদের সেটিং ছিল। এবং এই ভোটের পরে এখন তো যারা বলতো তাদের মুখে ফেভিকুইক লাগেনি, এমনি তাদের মুখ বন্ধ হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি আমাদেরই দলের ভেতরে বেশ কিছু লোককে দিয়ে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে বলাতো যে তোরা বলবি অভিষেকের সঙ্গে ববির সেটিং আছে। মানে কি বলছেন, বিজেপির ভেতরে কিছু লোককে টাকা দিয়েছে? হ্যাঁ, আমাদের জেলার ভেতরে, ডায়মন্ড জেলার মধ্যে দেখুন, টাকা হচ্ছে এমন একটা জিনিস, এটা কোনো ধর্ম, কোনো দল, কোনো পার্টি, কোনো জাতি মানে না, ঠিক আছে? তাহলে আপনি যখন এই টাকার কথাটা বলছেন, তখন আপনার বিরুদ্ধেও যে অভিযোগগুলো অনেক সময় উঠেছে, টাকা মানে টাকা এমন একটা জিনিস কোনো ভেদাভেদ মানে না, তার মানে কি দেখুন কেউ কোনো অভিযোগ করতেই পারে। আমি যেমন তথ্য প্রমাণ নিয়ে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করছি, অবশ্যই। তাহলে আপনাকে এইটা মাথায় রাখতে হবে, অভিযোগ করতে গেলে তথ্য প্রমাণ। 10 বছর ধরে অভিষেকের বিরুদ্ধে লোনলি ভয়েস অভিজিৎ দাসেরই ছিল, আর কারণ নয়। অভিষেক ব্যানার্জির জন্য আজ আমি পঙ্গু। অভিষেক ব্যানার্জির জন্য আমার মা মারা গেছেন। আমার বাড়ি যেদিন অ্যাটাক করে সেদিন ভয় পেয়ে সোর্ড পিস্তল রাস্তার উপরে অত বাইক বাহিনী দেখে আমার মা ভয়ে ওয়াশরুমে যান, গিয়ে পড়ে যান, গিয়ে স্পাইনালটা ভেঙে কটা চোট পায়, 6 মাস বেড রিডেন অবস্থায় মা মারা যায়, আর কোনো উঠে দাঁড়াতে পারেনি। আমি 1 মাস ধরে শুধু কেঁদেছিলাম। তো যেখানে আমার নিজের মাকে হারাতে হয়েছে, আমাকে নিজেকে পঙ্গু হতে হয়েছে, আমাদের কত কার্যকর্তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, আমি অন্তত অভিষেককে ছাড়বো না, আমি শেষ দেখে ছাড়বো। আর এটা মনে রাখবেন, আমি জড়পদার্থ নই যে কেউ আমাকে কিনবে বা বিক্রি করবে। অন্তত আমি মানুষ হওয়ার চেষ্টায় নিজেকে ব্যস্ত রেখেছি, জড়পদার্থ হিসেবে নয়। অভিজিৎবাবু, আপনার সঙ্গে এই আলোচনা শুরু করার আগে আমি দেখছিলাম অনেকে আপনাকে ফোন করছিলেন, অনেক জায়গা থেকে আপনাকে ফোন করছিলেন, যেহেতু আপনি ওই এলাকার পরিচিত মুখ, বিজেপির নেতা ওখানে, এবং আপনি একটা কথা বললেন যে না আমি এটা করতে পারবো না, এটা হলে তো সেই তৃণমূলী কালচারই হয়ে যাবে। জানি না এই বিষয়টা কি, এর নেপথ্যে আবার অন্য কোনো দুর্নীতির কিছু বেরিয়ে আসবে কিনা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই রকম কত অভিযোগ বা কত বিষয় আপনার কাছে আসছে এই মুহূর্তে, কারণ এখন তো সরকার পরিবর্তন হয়ে গেছে, যারা এতদিন মুখ খুলতেন না বা ভয়ে তারা চুপ হয়ে থাকতেন, তারা তো এখন মুখ খুলতে শুরু করেছেন। তো এই রকম কত অভিযোগ আপনার কাছে আসছে স্পেসিফিকভাবে? না, আমার তো প্রতিদিনই প্রায় সেই আপনি আমার বাড়ির 1 মাসের সিসিটিভি ভিডিও রেকর্ডিং দিলে আপনার আরও ভালো বোধগম্য হবে। প্রতিদিন 300-400 করে আসেন। আমি এমএলএও নই, মন্ত্রীও নই, আমি সোকল্ড হেভিওয়েট লিডার নই, আমার লাইট ওয়েটই আছি, রোগা লিকপিকে। তো আসে মানুষ কি মনে করে, সবাই আসে। আমি অন্তত চেষ্টা করি মানুষের, কারণ আমি মনে করি যে আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হওয়ার থেকে আগে হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিস্ট। কারণ 20 বছর আমি আরএসএস করে এসেছি, তারপরে বিজেপিতে করেছিলাম। আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ইজ নাথিং বাট এ সোশিও কালচারাল অর্গানাইজেশন, দ্য বিগেস্ট সোশিও কালচারাল অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। তো এবং এইটাই আমি বারবার বলে আসি যে আমাদের দেশে এত দুঃখ দুর্দশা, তার মূল কারণ মোস্ট অফ দ্য পলিটিশিয়ান আর নট সোশ্যাল অ্যাক্টিভিস্ট। এবং রাজনীতিতে আসার পর তারা ক্ষমতা পাওয়ার পর তারা সমাজসেবা করতে চায়, এটা আমাদের দেশের পক্ষে ভালো হয় না। প্রত্যেক পলিটিশিয়ানকে রাজনীতিতে আসার আগে তাকে মিনিমাম 5 বছর অন্তত সমাজসেবায় নিজেকে ব্যস্ত রাখা উচিত। তাহলে মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মাটির গন্ধ, বাতাসের ঘ্রাণ, এগুলো তাই সে উপলব্ধি করবে। এবং তাহলে কী হবে, মানুষের দুঃখ দুর্দশাগুলো বা তার প্রবলেম কীভাবে সেটা সলভ করা যায় সেটা সে বুঝতে পারবে। আমি এখানে দাঁড়িয়ে আপনার এই চেয়ারের ওপারে, টেবিলের ওপারে মানুষের প্রবলেম সলভ করতে পারবো না, যতক্ষণ ওইখানকার চেয়ারে বসে নিজেকে উপলব্ধি করতে পারবো যে আমি ওদের মধ্যে একজন, তাহলে এই প্রবলেম ফেস করছি, এটা কীভাবে সলভ করা। আচ্ছা, এখান থেকে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। এই বিধানসভা নির্বাচনে নিশ্চিতভাবে আপনি যেহেতু বললেন যে আরএসএস এর আপনার ব্যাকটা খুব ভালো রয়েছে, আরএসএস এর তরফ থেকে আপনার খুব যোগাযোগ ভালো রয়েছে, এবারে তো আমি বলি যোগাযোগ ভালো হয়েছে, আমরা সঙ্গে স্বয়ংসেবক। হ্যাঁ, মানে আপনার সঙ্গে আমরা আজীবনই সঙ্গে স্বয়ংসেবক থাকবো। আপনাকে কি এবারেও প্রার্থী, আপনি বলছিলেন যে এবারেও আপনাকে বিধানসভা প্রার্থী হওয়ার জন্য বলা হচ্ছে? আমার ফার্স্ট টাইম ফরমোস্ট টার্গেট হচ্ছে অভিষেক ব্যানার্জির জন্য আমাদের লাইফ মোটামুটি শেষ হয়েছে, আমার জীবনের 12টা বছর নষ্ট করেছে। অভিষেক ব্যানার্জি যতক্ষণ না, আমি দেখুন, আমি বিধানসভায় কোনোদিনই দাঁড়াতে নারাজ, এটা রাজ্যের বিজেপি সকলে জানে। আমাকে 2021-এ আমাকে মাননীয় শিবপ্রকাশজি
এখানকার দায়িত্বে ছিলেন, তিনি বারবার বলেছিলেন তুমকো মন্ত্রী বানানো হয় তুমি দাঁড়াও। আমি 8 বার বলেছিলাম, তারপর আমি বলছি আমি তাহলে পার্টি ছেড়ে দেবো যদি দাঁড়াতে বলেন। বলছে তুমি ইতনা কেউ জিত দিও, আমি বললাম জেদি, আমি বিধানসভায় দাঁড়াবো না, তাহলে লোকসভায় দাঁড়াবো, অভিষেক মানে হারাবো। আপনি অভিষেককেই হারাবেন এটাই লক্ষ্য? হ্যাঁ, অভিষেককে হারাবো না, গ্যারেজে ঢোকাবো। আমি নিচের, তাহলে 29-এ কি হবে? 29-এ আবার আপনি ডায়মন্ড হারবার থেকে কি দাঁড়াচ্ছেন? আমি দাঁড়াবো না কিনা সেটা বড় কথা না, আমরা কিং হতে চাই না, আমরা কিং মেকার, আচ্ছা, আমরা অর্গানাইজার। হ্যাঁ, আমি কখনোই কিং হতে চাই না। আমাকে দেখবেন আপনি এই যে এখন মিডিয়াতে আপনারা বলে বলে আনছেন, আমি কোনোদিনই মিডিয়া নির্ভর নয়। বারবার আমি একদম প্রচারের আলোয় আসতে চাই না। এখন পলিটিক্সে এসেছি, এখন লোকের তো এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আগে কি হতো, বা আগে কোনোদিন কোনো প্রার্থীর ছবি হতো না, এখন ফ্লেক্সের যুগে এখন আগে প্রার্থীর ছবি। হ্যাঁ, পরিবেশ দূষণ হচ্ছে, তবু কোনো পলিটিক্যাল লিডারদের ভয়েস নেই যে ফ্লেক্সটাকে বন্ধ করা উচিত। তো কারণ তারাও নিয়ে যায় যে ফ্লেক্স বন্ধ করলে আমার ছবিটাও হবে না। তো সেরকম ব্যাপার আর কি। আমি আমার কাজ করে যাই নীরবে। আমি অভিষেকের মতো নিঃশব্দ বিপ্লব নয়, ঠিক আছে? আমাদের হচ্ছে নিঃশব্দ সেবা, আর এটাই আমি করে এসেছি, করে আসবো। 37 বছর অর্গানাইজেশনে আছি, আর কদিন পরেই ফটো হয়ে যেতে পারি। এই অভিষেকই হয়তো মেরে দেবে, ওর হাতে তো পয়সা কম নয়, আর আমার তো এখন সিকিউরিটি নেই, সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। এখন কিসের, মানে এখন তো অভিষেকই ঘরবন্দি, প্রায় বাড়ি থেকে বেরোচ্ছেন না। না দেখুন, অনেক জেলে থেকে অনেকে অপারেট করে খুন করে দেয়। আমারও তো মরার ভয় নেই, ঠিক আছে? আমরা হচ্ছে ডেডিকেটেড সঙ্গে স্বয়ংসেবক কুর্মস্তারক চর্বণা মুক্তি বোধ পটাং মালাত কিং মানা বিজনের সমান রামকৃষ্ণ দাসের স্বয়ং। অর্থাৎ গোটা তারকাকে চিবিয়ে খেতে পারি, গোটা ত্রিভুবন উল্টে পাল্টে দিতে পারি, কারণ আমরা হচ্ছে রামকৃষ্ণ দাস, তোমরা আমাদের চেনো না। তাই মৃত্যুর ভয় আমাদের নেই। কাপুরুষরাই বারবার মরে, বীর পুরুষরা একবারই মরে। আর আমার যদি মৃত্যু ভয় থাকতো, তাহলে অভিষেকের মতন এরকম একটা অভিশাপ, একটা সাইকো, আমি ওকে সাইকো বলি। সাইকো কেন বলি? যে ডেমোক্রেটিক সিস্টেমকে নষ্ট করে দেয়, যে মনে করে আমি একাই থাকবো আর কেউ থাকবে না, যে মনে করে যে আমার সব সম্পদ আমারই হবে, সে সাইকো ছাড়া কি, সে সমাজে থাকার উপযুক্ত নয়। আর আমি ওই জন্যই আমার ডায়মন্ড হারবার আপনি দেখবেন আমি পোস্টপোল ভায়োলেন্স করতে দেইনি। যে অনেক সময় এইটাও আপনার বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল কোনো জায়গা থেকে, কোনো মহল থেকে, যে অভিজিৎ দাস ববি সে অভিষেকের কাছে, মানে অভিষেক নাকি তাকেও টাকা দিয়ে কিনে, এবং সেই কারণে আপনি নাকি ভোটের আগে ভাগে সেটিং করে পুরো ব্যাপারটা খেলে নিতেন, আর ওপরে দেখাতেন অভিষেকের বিরোধিতা, কিন্তু ভেতরে ভেতরে আপনাদের সেটিং ছিল। এবং এই ভোটের পরে এখন তো যারা বলতো তাদের মুখে ফেভিকুইক লাগেনি, এমনি তাদের মুখ বন্ধ হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি আমাদেরই দলের ভেতরের বেশ কিছু লোককে দিয়ে, তাদেরকে টাকা দিয়ে তাদেরকে বলাতো যে তোরা বলবি অভিষেকের সঙ্গে ববির সেটিং আছে। মানে কি বলছেন, বিজেপির ভেতরে কিছু লোককে টাকা দিয়েছে? হ্যাঁ, আমাদের জেলার ভেতরের ডায়মন্ড জেলার মধ্যে দেখুন, টাকা হচ্ছে এমন একটা জিনিস, এটা কোনো ধর্ম, কোনো দল, কোনো পার্টি, কোনো জাতি মানে না, ঠিক আছে? তাহলে আপনি যখন এই টাকার কথাটা বলছেন, তখন আপনার বিরুদ্ধেও যে অভিযোগগুলো অনেক সময় উঠেছে, টাকা মানে টাকা এমন একটা জিনিস কোনো ভেদাভেদ মানে না, তার মানে কি দেখুন কেউ কোনো অভিযোগ করতেই পারে। আমি যেমন তথ্য প্রমাণ নিয়ে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করছি, অবশ্যই তাহলে আপনাকে এইটা মাথায় রাখতে হবে, অভিযোগ করতে গেলে তথ্য প্রমাণ 10 বছর ধরে অভিষেকের বিরুদ্ধে লোনলি ভয়েস অভিজিৎ দাসেরই ছিল, আর কারণ নয়। অভিষেক ব্যানার্জির জন্য আজ আমি পঙ্গু। অভিষেক ব্যানার্জির জন্য আমার মা মারা গেছেন। আমার বাড়ি যেদিন অ্যাটাক করে, সেদিন ভয় পেয়ে সোর্ড পিস্তল রাস্তার উপরে অত বাইক বাহিনী দেখে আমার মা ভয়ে ওয়াশরুমে যান, গিয়ে পড়ে যান, গিয়ে স্পাইনালটা ভেঙে কয়েকটা চোট পায়, 6 মাস বেড রিডেন অবস্থায় মা মারা যায়, আর কোনো উঠে দাঁড়াতে পারেনি। আমি 1 মাস ধরে শুধু কেঁদেছিলাম।